Today's topic is integer programming problem. Now basically what is integer programming problem? এর আগে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পড়ে এসেছি। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে নর্মালি কী ছিল, আমাদের যে অপটিমাইজেশন প্রবলেম ছিল সেখানে অবজেক্টিভ ফাংশন আর লিনিয়ার যে কনস্ট্রেন্টগুলো থাকতো সেখানে কোনো রেস্ট্রিকশন ছিল না, মানে ওখানে আমাদের কোএফিসিয়েন্টগুলো ইন্টিজার ভ্যালুও নিতে পারতাম, ফ্র্যাকশনাল ভ্যালুও নিতে পারতাম, যে কোনো ভ্যালু আসতে পারতো, মানে ডিসিশন ভেরিয়েবলের কোনো রেস্ট্রিকশন ছিল না। এখানে এটা জাস্ট কি চেঞ্জ হচ্ছে, যখন এটা ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে তখন এটা একটা অপটিমাইজেশন মেথড, যেটাতে আমি ওই সেম প্রসেস যেটা ফলো করেছিলাম, ম্যাক্সিমাইজ কি মিনিমাইজ করব লিনিয়ার অবজেক্টিভ ফাংশনকে সাবজেক্ট টু সাম কনস্ট্রেন্টস। এবার এখানে কনস্ট্রেন্টে রেস্ট্রিকশন অ্যাড হচ্ছে। রেস্ট্রিকশনগুলো কি, যে এই ডিসিশন ভেরিয়েবলগুলো কখনো সেগুলো সবকটা ইন্টিজার ভ্যালু হতে পারে, বা কখনো কিছু ইন্টিজার ভ্যালু হতে পারে, বা 0, 1 হতে পারে। তো এটার ওপর ডিপেন্ড করে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমকে মোটামুটি 3টে টাইপে ডিভাইড করা যায়। একটা হচ্ছে পিওর ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, সেকেন্ড হচ্ছে মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, আর থার্ড হচ্ছে 0-1 ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম। এই যে ফার্স্ট পিওর ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, এই পিওর ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমটা কি, যেখানে প্রতিটা ডিসিশন ভেরিয়েবল আর রেস্ট্রিক্টেড টু ইন্টিজার ভ্যালুস, মানে সবকটা যে ডিসিশন ভেরিয়েবল আছে সবকটা ইন্টিজার ভ্যালু হতে হবে। মিক্সড কাইন্ডে কি আসে, যে যতগুলো ডিসিশন ভেরিয়েবল আছে সেগুলো প্রতিটা ইন্টিজার ভ্যালু না হলেও চলবে, বাট কিছু অন্তত ইন্টিজার ভ্যালু হবে, মানে কিছু রেস্ট্রিক্টেড টু ইন্টিজার ভ্যালুস। আর 0-1 ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমে কি থাকবে, সেখানে ডিসিশন ভেরিয়েবলগুলো রেস্ট্রিক্টেড থাকবে, ইদার তার ভ্যালু হবে 0 or 1, মানে শুধু দুটো ভ্যালুর মধ্যে ভ্যারি করবে। যদি টাইপটা লেখা হয়, টাইপ অফ ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমস। প্রতিটা কাইন্ডে এখানে আমি লিখে দিচ্ছি যে কী কী হবে। ফার্স্টে পিওরের জন্য অল ডিসিশন ভ্যারিয়েবলস, সেকেন্ডের জন্য কি হবে, সাম বাট নট অল, তারপর সেম লেখা। আর এটার জন্য কি হবে,
তো এখানে তিনটে টাইপ চলে এলো। এবার আমরা পার্ট টাইপের প্রবলেম সলভ করতে পারি বা যে কোনো একটা প্রবলেম সলভ করে দেখতে পারি যে কীভাবে অন্য প্রবলেমটাও সিমিলারলি সলভ করা যায়, মানে জাস্ট একটা প্রবলেম সলভিংয়ের আউটলুক দিতে পারি। এবার অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস আমাদের দুটো মেথডে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম সলভ করা আছে। একটা হচ্ছে গ্রোমোরেস কাটিং প্লেন মেথড, আর সেকেন্ডটা হচ্ছে ব্রাঞ্চ বার্নার মেথড। এবার ফার্স্ট আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা অবভিয়াসলি গ্রোমোরেস কাটিং প্লেন মেথড। প্রথমে উনি কাটিং প্লেন মেথড একটা দিয়েছিলেন, যে মেথডটা টু সলভ দ্য ইন্টিজার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। উনি এটা ডেভেলপ করেছিলেন 1956-এ। তো এই মেথডটা আগে নর্মালি আমরা একটা গ্রাফিক্যালি দেখবো যে কীভাবে হাউ দিস মেথড ওয়ার্ক। তারপরে আমরা পার্টিকুলার কোনো একটার জন্য, মানে ধরো সাপোজ পিওর ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, যেখানে অল ডিসিশন ভেরিয়েবলস আর রেস্ট্রিক্টেড টু ইন্টিজার ভ্যালু, সেরকম একটা প্রবলেমের জন্য দেখবো যে কীভাবে এই মেথডটা ডেভেলপ করে। আর তারপরে আমরা কোনো একটা মিক্সড কাইন্ডও নিতে পারি। তো ফার্স্ট আমরা কীভাবে স্টার্ট করবো, যে গ্রোমোরেস কাটিং প্লেন মেথডটা বলছি কি। আমরা স্টার্ট করবো গ্রোমোরেস কাটিং প্লেন মেথড দিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা জানতে হবে যে এই মেথডটা কাজ কীভাবে করে। প্রথম আমরা ধরে নাও যে এই ইন্টিজার ব্যাপারটা নেই, তাহলে তখন কি এটা নর্মাল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করতে জানি, বা সেটাকে আমি গ্রাফিক্যালি সলভ করতে জানি। প্রথম একদম একটা সিম্পল প্রবলেম ধরো, গ্রাফিক্যালি সলভ করা খুব সুবিধা। ধরো দুটো ভেরিয়েবল আছে, তাহলে খুব ভালোভাবে সেটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করতে পারবো, গ্রাফেতে ওগুলোকে প্লট করে। এবার যখন সেটা রেস্ট্রিক্টেড টু ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম, তখন কি হবে, ধরো একটা নর্মাল প্রবলেম আছে যেটাকে আমি গ্রাফিক্যালি সলভ করলাম, তাহলে সেখানে আমি একটা ফিজিবল রিজিয়ন পেয়েছি। সেই ফিজিবল রিজিয়নটা যে ভ্যালুটা দিচ্ছে, ধরো অপটিমাল ভ্যালুটা, সেটা ইন্টিজার ভ্যালু দিচ্ছে না। তাহলে ইন্টিজার ভ্যালু যখন দিচ্ছে না, তাহলে ওটা নিশ্চয়ই আমার ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন হতে পারে না। তাহলে আমার এখন কি করা উচিত, ওখানেতে আমরা কি করব, যে কিছু লিনিয়ার ইনইকুয়ালিটিস নেব, সিকোয়েন্স অফ লিনিয়ার ইনইকুয়ালিটিস, যেগুলোকে কাট বলা হচ্ছে। মানে কাট কোনটাকে বলা হচ্ছে, মানে কিছু সিকোয়েন্স অফ লিনিয়ার ইনইকুয়ালিটিস নেব। কীভাবে নেব আমি একটা জাস্ট প্রবলেম নিয়ে দেখাবো, যে সিকোয়েন্স অফ লিনিয়ার ইনইকুয়ালিটিস নিলাম, যেটাকে কাট বলছি। সেটা কি করবে, সেটা ওই ফিজিবল রিজিয়নটা যেটা আছে সেটার কিছুটা পার্টকে কাট করে দেবে, রিজিয়নটাকে একটু ধরো রিডিউস করে দেবে। কিছুটা কাট করে দিলে তাহলে আমি নিশ্চয়ই ওর অ্যাপ্রক্সিমেট যে কাছাকাছির যে ইন্টিজার ভ্যালুটা সেটা পাবো। সেই কাছাকাছি ইন্টিজার ভ্যালুটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। এই যে হাইপার প্লেন বাউন্ডারি অফ দ্য কাট, এটাকে কাটিং প্লেন বলে। এই একটা প্রবলেম নিয়ে আমরা দেখবো যে এই কাটিং প্লেনটা কি, ওই সিকোয়েন্স অফ ইনইকুয়ালিটিস কী নিতে হয় আর কীভাবে এই কাটটা কাজ করে। তো এটা নর্মাল প্রবলেম নিচ্ছি তার জন্য। এটা কাটিং প্লেন মেথড দিয়ে সলভ করব। প্রবলেমটা আছে ধরো ম্যাক্স এজ ইকুয়াল টু 14x1 plus 16x2 subject to 4x1 plus 3x2 less or equal to 12 and 6x1 plus 8x2 less or equal to 24. মানে রেস্ট্রিকশন কি থাকবে, x1 আর x2 obviously greater equal to 0 and integers, মানে সেগুলোকে ইন্টিজার্স হতে হবে। এবার প্রথমে আমি ধরে নেব কি, যে those variables are not integers, তার মানে আমি নর্মালি সেটাকে গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারি।
তো গ্রাফিক্যাল মেথডে সলভ করার জন্য আমরা জাস্ট গ্রাফটা প্লট করলেই বুঝতে পারবো যে গ্রাফিক্যাল মেথডে কীভাবে সলভ করতে পারি। আমি গ্রাফটা প্লট করলাম। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখানে দুটো ইকুয়েশন আছে, ইকুয়েশন দুটোকে আমি যদি ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটিকে ইকুয়েশন ফর্মেটে লিখলে যেতে হবে। ফার্স্ট এরটার জন্য x1/3 প্লাস x2/4 ইকুয়াল টু 1। ফার্স্ট ইকুয়েশনটা দেখো, লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে 4x1 প্লাস 3x2 আর রাইট হ্যান্ড সাইডে ছিল 12। তো 12 দিয়ে ডিভাইড করে দিলে কী হয়ে যাবে, x1/3 প্লাস x2/4 ইকুয়াল টু 1। এবার সেকেন্ড ইকুয়েশনটা সিমিলারলি আমি লিখতে পারবো। সেকেন্ড ইকুয়েশনটা হবে x1/4 প্লাস x2/3 ইকুয়াল টু। দুটো ইকুয়েশন পেয়ে গেলে আমরা জানি কীভাবে প্লট করতে হয়। ফার্স্ট একটার জন্য কি, প্রথম লাইনটা প্লট করার জন্য এখানে পয়েন্টগুলো কী কী আছে, প্রথমটার জন্য হচ্ছে 3,0। তাহলে এটা যদি মোটামুটি ধরে নেওয়া হয় 1 2 3, কাছে করা হচ্ছে 1 2 3 4, যদি এরকম ধরা হয় তাহলে ফার্স্ট 3,0টা এই পয়েন্টটা। দেন আচ্ছা, একটু বড় বড় করে রাখলে কোনো সুবিধা হবে, তো আমি একটু বড় নিয়ে নিলাম, ভ্যালুগুলো তো বেশি নেই। 3 4, উপরে আমি সেইভাবেই কাট লাগালাম 1 2 3 4। তো ফার্স্টে হচ্ছে 3,0 পয়েন্টটা এটা। তারপরে রাখো পরের পয়েন্টটা কী আছে 0,4 মানে এই পয়েন্টটা। তাহলে আলটিমেটলি এই দুটোকে যদি জয়েন করি, মোটামুটি এই লাইনটা হয়েছে। অ্যাকুরেট হয়তো খুব একটা হয়নি তাও। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি যে কর্নার পয়েন্ট আমার কী কী আসছে, অবভিয়াসলি দুটোই তোমার 0 লেস অর ইকুয়ালকে স্যাটিসফাই করছে। তার মানে যদি আমরা ফিজিক্যাল রিজন বলি তাহলে এই জায়গাটা দাঁড়াচ্ছে। মোটামুটি এই রিজিয়নটা ফিজিক্যাল রিজিয়ন দাঁড়াচ্ছে। এবার এই ফিজিক্যাল রিজিয়নে দেখতে পাচ্ছি যেটা, যে কর্নার পয়েন্ট কোনগুলো আছে। ফার্স্ট আমি যদি দুটো নাম দিয়ে দিই তাহলে এইটা হচ্ছে এ একটা কর্নার পয়েন্ট, বি একটা কর্নার পয়েন্ট, সি একটা কর্নার পয়েন্ট। পয়েন্টগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে। এই পয়েন্টটা কত 3,0 পয়েন্ট, সি পয়েন্টটা কত আছে 0,3 পয়েন্ট। আর এই পয়েন্টটা মানে কি, এটা মানে হচ্ছে দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার লাইন দুটো কি আছে, এই লাইন দুটোকে ইন্টারসেক্টিং পয়েন্ট কীভাবে বার করে, দুটোকে সলভ করলেই পাওয়া যায়। তাহলে 4x1 প্লাস 3x2 ইকুয়াল টু 12, এটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 6x1 প্লাস 8x2 ইকুয়াল টু 24। এই দুটো তো ইকুয়েশন আছে। এই দুটোকে সলভ করলেই পেয়ে যাবো আমরা এই বি পয়েন্টটা। এবার এই দুটোকে সলভ করার জন্য কী করতে পারি, যে ফার্স্ট ইকুয়েশনটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে প্রথম ইকুয়েশনটাকে যদি ইন্টু 6 করি তাহলে কী দাঁড়াবে, 24x1 প্লাস 18x2 ইকুয়াল টু 72। আর পরের ইকুয়েশনটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 24x1 32x2 ইন্টু
আমি এটাকে মাইনাস করবো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে x1 হয়ে যাচ্ছে। আমি এটা উপর দিকে তুলে নিলাম, তাহলে এখানে কি থাকছে, তাহলে আলটিমেটলি x2 ভ্যালুটা দাঁড়াচ্ছে 27/14। 2 দিয়ে যদি কাটা যায় তাহলে উপরটা হচ্ছে 12/7, এরকম একটা ভ্যালু আসছে। তো এটাই আসবে স্বাভাবিক, কারণ এখানে দেখতেই পাচ্ছি যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু 12/8। এবার সেমভাবে যদি x1 এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে x1টা হচ্ছে x1 equal to 1/4 12 minus 3x2, এটা পুরো পুট করলে এটার ভ্যালুটা 12/7 হয়ে যাচ্ছে। তাহলে b এর আলটিমেটলি ভ্যালুটা কি হচ্ছে 12/7, 12/7। এবার এটা থেকে আমরা একটা কি করব, যে সলিউশন পাওয়ার জন্য আমার জেড ফাংশনটা কী ছিল একবার দেখে নেব। জেডটা কী ছিল, যেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সেটা হচ্ছে 14x1 প্লাস 16x2, এটা ছিল আমার জেড ফাংশন। এবার কর্নার পয়েন্টগুলোতে জেডের ভ্যালুগুলো চেক করব। জেড কর্নার পয়েন্ট কী কী পেয়েছি, 0,3, 3,0, আর একটা হচ্ছে 12/7, 12/7। ক্লিয়ারলি এই প্রথমের ভ্যালুটাতে কি দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে 48, পরেরটাতে 42, আর যদি এটাই বসিয়ে দিই, আমি ফ্র্যাকশানেই বসাচ্ছি এবার, এটার ভ্যালুটা মোটামুটি 51.4 এরকম কিছু আসছে। তাহলে এইটাই বেশি মানটা দিচ্ছে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের অপটিমাল সলিউশনে কী হলো, এই এলপিটার যদি এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হতো, তাহলে এই এলপি সলিউশনটা কী আসতো, সলিউশনটা হচ্ছে x1 এর ভ্যালুটা 12, x1 এর ভ্যালুটা 12/7, x2 ভ্যালুটাও 12/7, আর ম্যাক্স এর আসতো 51.4, এরকম একটা ভ্যালু। তো খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা আমার ইন্টিজার ভ্যালু না, দুটোই ইন্টিজার ভ্যালু না অপটিমাল সলিউশনে। তাহলে এখানে আমরা এটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন বলতে পারি, বাট ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমের এটা সলিউশন বেরোচ্ছে না। তাহলে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন বার করার জন্য কি করতে হবে, আমাকে কোমরে কি আমাদের মেথড দিয়েছিল যে আমাকে কিছু সিকোয়েন্স অফ লিনিয়ার ইনইকুয়ালিটিস নিতে হবে, যেগুলোকে আমরা কাট বলবো, যে কাট দিয়ে আমরা এই অ্যাকচুয়াল ফিজিবল রিজিয়ানটাকে একটু রিডিউস করে নেব। এবার সেটা কিভাবে পসিবল, দেখো এটাকে যদি আমরা এরকম কর্নার পয়েন্ট এ আর সিকে যদি একটা স্ট্রেট লাইন ধরতাম, এরকম ধরো, ধরো আমি কিছু স্ট্রেট লাইনস ড্র করেছি, এগুলোকে আমি কি বলছি, সিকোয়েন্স অফ ইনইকুয়ালিটিস। মানে এগুলো এক একটা করে তোমার লাইন, মানে কি এক একটা করে তোমার ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনগুলো থেকে আমরা এক একটা ইনইকুয়ালিটি পাচ্ছি,
এবার এই ইনইকুয়ালিটিগুলো যদি ভালো করে দেখা হয়, দেখো ফিজিবল এরিয়াটা তোমার ম্যাক্সিমামই কভার করে যাচ্ছে পরপর প্রথম থেকে আমি যদি যেতে যেতে থাকি। শুধু দেখতে পাচ্ছি বি পয়েন্টে যেখানে অপটিমাল সলিউশন আমার দিয়েছে, যদি আমরা লাস্ট কাটের কথা ভাবি, লাস্ট কাটটায় কি দেখতে পাচ্ছি, সি টু এ পয়েন্টকে অ্যাড করেছে। এখানে সি পয়েন্ট আর এখানে হচ্ছে এ পয়েন্ট, এই দুটো পয়েন্টকে অ্যাড করছে। সি টু এ পয়েন্টটা অ্যাড করার জন্য বি পয়েন্টটা বাদ হয়ে গেছে। তারপরে রিজিয়নটা যদি আর আমি তারপরে যদি আর কোনো কাট না নিই, তারপরে আর কাট নিলে আমার এই এ আর সির পর যদি আমি কোনো এই প্যারালালি স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এটা কি হবে, ওই রিজিয়নটা থেকে বেরিয়ে যাবে। তাহলে ফিজিবল রিজিয়নের বাইরে আমি নিতে পারি না, তো ফিজিবল রিজিয়নের থেকে বেরিয়ে গেলে হবে না। ফিজিবল রিজিয়নের মধ্যে থেকে আমি যতক্ষণ কাট নিচ্ছিলাম ততক্ষণ দেখতে পেলাম এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট কাট আমি নিতে পারি। তারপরে হচ্ছে ফিজিবল রিজিয়নের বাইরে চলে যাবে। কিন্তু আরেকটাও দেখতে পাচ্ছি যে যেখানে আমার অ্যাকচুয়াল অপটিমাল সলিউশনটা এসেছিলো, আমার কাটটা নিতে নিতে কিন্তু সেইটা আর রইল না, সেই জায়গাটাই বাদ হয়ে গেল। তার থেকে একটু রিডিউসড এরিয়া আমরা পেলাম। এইটাই হচ্ছে মেথডটা। তাহলে এখন আমার অপটিমাল যে পয়েন্টটা হবে সেটা কোনো একটা পয়েন্ট হবে এ আর সি এর মধ্যে। এখানে আমরা লেখাই ছিল ভ্যালুগুলো, ফার্স্ট ভ্যালুটা সি, তারপরে ভ্যালুটা এ, তারপরটা বি ছিল। তাহলে দেখতে পাচ্ছি যে তখন ফার্স্ট ভ্যালুটা এ, তারপরটা বি, তারপরটা সি ছিল। তখন দেখতেই পাচ্ছি যে যদি আমার বি ভ্যালুটা ফার্স্ট ভ্যালুটা সি, তারপরেরটা এ, তারপরটা বি ছিল। এবার তাহলে দেখো যদি আমরা বি ভ্যালুটাকে বাদ দিয়ে দিই, এ আর সি পড়ে থাকে, এ আর সি এর মধ্যে সিটা আমার হাইয়েস্ট ভ্যালু দিচ্ছে। তাহলে আমার এখনের সলিউশন অনুযায়ী কী হয়ে যাবে, যে সিটা একটা সলিউশন। এই যে সিটা যদি একটা সলিউশন হয়, সেই ইন্টিজার সলিউশনটা কী দাঁড়াচ্ছে, তাহলে এইটা যদি আমার ইন্টিজার সলিউশন হয়, এখানে আমার এক্স ওয়ানের ভ্যালুটা 0, এক্স টুর ভ্যালুটা 3, আর তখন আমার ম্যাক্স জেড কত দাঁড়াচ্ছে 48। এই সলিউশনটা আমরা পেয়ে যাব ইন্টিজারের ক্ষেত্রে। তাহলে দেখতে পাচ্ছি ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকচুয়াল যা সলিউশন ছিল তার থেকে কিছুটা রিডিউস হয়ে গেল। এইভাবে সাকসেসিভলি রিডিউসের ফলে যে ফিজিবল স্পেসের যে একটা আমরা ইন্টিজার ভ্যালু পাই, সেটা পাওয়া পসিবল হয়। বাট তার জন্য অবশ্যই কম্প্রোমাইজড হয়, যে আমার যেটা অ্যাকচুয়াল এমনি ইন্টিজার রেস্ট্রিকশন না থাকলে সলিউশন আসতো, তা থেকে সলিউশনটা ডিফারেন্ট হয়ে গেল বা রিডিউস হয়ে গেল। সামটাইম কখনো কখনো এরকম হয় মিনিমাইজেশন প্রবলেম আছে, হয়তো ভ্যালুটা কমের জায়গা আরও বেশি চলে এলো, এরকমও হতে পারে। তো এটা আমি গ্রাফিক্যালি জাস্ট বললাম যে কীভাবে হয়। এবার অ্যাকচুয়াল মেথডটা তাহলে কি, মেথডটা আমার যখন ধরো একটা বেশি ভেরিয়েবলের প্রবলেম আছে, তখন তো অবভিয়াসলি আমরা আর এইভাবে গ্রাফিক্যালি সলভ করব না। আমরা কি করব, তখন নর্মাল যেরকম সিমপ্লেক্স মেথড জানি, সেই সিমপ্লেক্স মেথডে ফেলে সলভ করার চেষ্টা করব। এবার তাহলে তার প্রসিডিওরটা কী, সেই একটা প্রবলেম আমরা দেখব। তো আমরা একটা মোটামুটি ফ্লো চার্ট বানিয়ে নেব, যেখানে আমরা একটা ওভারঅল ডিসকাশন করে নেব যে আমরা কী করতেটা চাইছি। প্রথমে আমরা স্টার্ট করলাম একটা প্রবলেমকে, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপে এসে আমরা কী করব, যে আমরা ইন্টিজার ভ্যালু রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। নর্মালি সিমপ্লেক্স মেথড সলভ করলে যা হতো সেটা সেভাবে সলভ করব। তাহলে প্রথম পয়েন্টটা কী হবে, যে ইগনোর ইন্টিজার ভ্যালু রিকোয়ারমেন্ট। তারপরে পয়েন্ট কী হবে, সলভ বাই সিমপ্লেক্স মেথড। হয়ে গেল। এবার এরকম যদি আমি ভেবে নিই, তারপরে স্টেপে কী হওয়া উচিত, এটার পর এটা এলো, এটার পর প্রতিটা ভেরিয়েবলকে আমরা
ইন্টিজার রিকুইরমেন্ট আছে কিনা একটু দেখব, যে যেটা বেসিক ভেরিয়েবলে সেটা ইন্টিজার ভ্যালু রিকুইরমেন্টটা আছে কিনা সেটা দেখব। সেটা জাস্টিফাই করার জন্য টু অল বেসিক variables প্রত্যেকে যার যার ইন্টিজার ভ্যালু দরকার ছিল, সবার কি ইন্টিজার ভ্যালু আছে? যদি থাকে তাহলে তো আর কোনো প্রবলেমই রইল না, তাহলে আমার আলাদা করে কিছু করার রইল না। তাহলে সেক্ষেত্রে কী হবে, যে যেটা কারেন্ট সলিউশন বেরিয়েছে সেটাই আমার ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমেরও সলিউশন। তাহলে যদি ইয়েস হয়ে যায় তাহলে আমার সমস্যার কিছু ব্যাপার নেই। যদি ইয়েস হয়ে যায় তাহলে সেই কারেন্ট সলিউশনটাই রিকোয়ার্ড সলিউশন। এবার যদি না হয় সেখানেই প্রবলেম। তাহলে আমার একটা এমন ধরো সলিউশন হয়েছে, যে সলিউশনটা আমি বের করলাম সিমপ্লেক্সে, দেখলাম যে আমার হয়তো সাপোজ x2 ভেরিয়েবলের ইন্টিজার রেস্ট্রিকশন ছিল, বাট আমি দেখতে পাচ্ছি যে x2 ভেরিয়েবলটা ইন্টিজার বেরোয়নি। তাহলে তখন আমার প্রবলেম হয়ে গেল। তখন আমাকে ওটাকে ইন্টিজার কীভাবে করতে হয় সেটা দেখতে হবে। যেমন আমরা গ্রাফেতে কী করলাম, একটা রিজিয়নে কাট করে নিয়ে, মানে ফিজিবল রিজিয়নটাকে রিডিউস করে ইন্টিজার ভ্যালু পেলাম। তো এখানে আমাকে সেরকম কিছু না কিছু করতে হবে। তাহলে যদি না হয় তখনই আমার কাজ শুরু। না হলে কি হবে, ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা সব থেকে লার্জেস্ট ফ্র্যাকশনাল ভ্যালু আসছে, যেগুলো আমার ইন্টিজার ভ্যারিয়েবল লাগবে। তাহলে কি সিলেক্ট করব, তারপরে কাটিং প্লেটটা জেনারেট করতে হবে। এবার কাটিং প্লেটটা জেনারেট করাটাই কীভাবে করবো সেটা আমরা একটা প্রবলেম নিয়ে দেখলেই বুঝতে পারবো যে কীভাবে আমরা কাটিং প্লেটটা জেনারেট করবো। লাস্ট স্টেপে কী হবে, ওই কাটিং প্লেটটা আমাকে অপটিমাল সিমপ্লেক্স টেবিলে অ্যাড করে নিতে হবে, আর নতুন অপটিমাল সলিউশন আমাকে খুঁজতে হবে। এবার এইটা ধরো করার পর দেখলে এগেন আমার ইন্টিজার ভ্যালু আসছে না, ফ্র্যাকশনাল ভ্যালুই আসছে। তখন কি করব, আবার সেই লার্জেস্ট
নেক্সট টাইমে যেটা লার্জেস্ট ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেই ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে এই প্রসেসটা রিপিট করতে হবে। তাহলে আমার এখানে কি করা উচিত, যে এইটা যদি আমার না হয় তাহলে আমি আবার ব্যাক করে কোথায় ফিরে যাব, আবার সেই প্রথমে ফিরে যাব যেখানে আমাকে হচ্ছে না। আমি চেক করব যে সব বেশি ভেরিয়েবল যেগুলো চেয়েছিল সেগুলো আবার ইন্টিজার ভ্যালু হচ্ছে কি না। যদি হয়ে যায় তাহলে সলিউশনটা ওখানে স্টপ করে দেবো, আর যদি না হয় আবার এটা রিপিট করতে থাকবো, মানে সার্কেল ওয়াইজ চলতে থাকবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্লো চার্ট, কীভাবে আমার গোমোরেস কাটিং প্লেট মেথডটা কাজ করবে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখব যে কীভাবে এটা করবে। যদি দেখবে যখন থাকে মিক্স টাইপ অফ প্রবলেম, মানে কি ধরো বলেছে যে একটা ভেরিয়েবলকে ইন্টিজার হতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা একটা সিম্পল হয়ে যায়, কারণ বাকি ভ্যালুগুলো যদি আমার ইন্টিজার নাও আসে তাতে আমার প্রবলেম নেই। ওটাকে ইন্টিজার করার জন্য আমরা জাস্ট ওটাকেই এম করব, ওই প্রবলেম মানে ওই ভেরিয়েবলটাকেই এম করব, ওই ভেরিয়েবলটাকে আমরা কীভাবে ইন্টিজার করতে হয় সেটা ট্রাই করব, তাহলে প্রবলেমটিও তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে আমরা একটা এমন প্রবলেম নেব যেখানে প্রতিটাই আমার ইন্টিজার চেয়েছে, 2 ভেরিয়েবল প্রবলেম নিয়ে সলভ করব, দুটোই ইন্টিজার চেয়েছে এরকম প্রবলেম নেব, যাতে মানে একটাকে আমি করে দিলাম ইন্টিজার আর একটা হলো না, সেরকম প্রবলেম না হয় ক্রিয়েট। আমরা একটা এমন সলিউশন নেব যেখানে দুটোকেই আমাকে ইন্টিজার ভ্যালু করতে হবে। শুরু করা যাক সেরকম একটা প্রবলেম। ফার্স্ট আমি প্রবলেমটা লিখছি। max z equal to x1 plus x2, দুটো ভেরিয়েবল subject to the constant 3x1 plus 2x2 these are equal 5, and second constant x2 lesser equal to, restriction কি আছে, obviously variables are non-negative and are integers। আর ইন্টিজার্স যখন শুধু বলেছে তখন দুটো ইন্টিজার করতে হবে। যদি কোথাও কোনো প্রবলেমে মিক্সড প্রবলেম থাকে তাহলে বলে দেওয়া থাকবে জাস্ট ভেরিয়েবলস, যতগুলো ভেরিয়েবলস সাপোজ আছে সেগুলো প্রতিটাই গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড লাইক 1 ভেরিয়েবল আর 2 ভেরিয়েবল, যদি ধরো x1 x2 x3 3 ভেরিয়েবল প্রবলেম আছে, বলে দিতে হবে x1 ইজ ইন্টিজার, তার মানে শুধু x1টা ইন্টিজার ভ্যালু এসে গেলেই আমরা প্রবলেম সলিউশনটাকে স্টপ করে দেবো, আর ফার্দার সলভ করার দরকার পড়বে না। তো এখানে আমরা সিমপ্লেক্স মেথডের এটা একটা প্রবলেম, যতটা কম করা যায় তার জন্য কী করেছি, সলিউশনটা সিমপ্লেক্স মেথড আমরা শিখে এসেছি, তাহলে সিমপ্লেক্স টেবিলটা আমি লিখে নিচ্ছি যেখানে সলিউশন বেরিয়ে গেছে এরকম অবস্থা, সলিউশন আমাদের কাছে আছে সেরকম অবস্থা সিমপ্লেক্স প্রবলেম আমি লিখছি যাতে টাইমটা রিডিউস করা যায়। সিমপ্লেক্স মেথড বলে আমি মেনশন করে দিলাম, যেগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করা হয়ে গেছে, সিমপ্লেক্স ডিভাইস সিমপ্লেক্স সবই ডিসকাস হয়েছিল। তো সেই সিমপ্লেক্স প্রবলেমে আমাদের যা যা থাকে সিমপ্লেক্স টেবিলটা, আমি ফাইনাল টেবিলটা দিচ্ছি, মানে যেখানে আমার অপটিমাল সলিউশন বেরিয়ে গেছে। কারণ প্রথমে আমাকে তো যদি মনে না থাকে একটু মনে করি দিয়ে, প্রথমে আমাদেরকে সারপ্লাস ভেরিয়েবল স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হয়, সেই ভেরিয়েবলগুলোকে নিয়ে আমার শুরু হয় প্রথম সলিউশন টেবিল বানানো, তারপর সেখান থেকে কোনোটা বেসিস থেকে লিভ করে কোনোটা জয়েন করে, করতে করতে আলটিমেটলি এসে যখন সি জে জেড যেগুলো লেসার ইকুয়াল 0 হয়ে যায় সবার জন্য, তখন আমরা অপটিমাল সলিউশন পাই। তো সেই ফাইনাল টেবিলটা আমি এখানে লিখব।
আমরা যেহেতু ফাইনাল টেবিলটা লিখছি তাহলে ওই মিন রেশিও লেখার দরকার পড়বে না, কারণ আমরা এখানে ফাইনাল টেবিলটাই শুধু লিখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি সিজে মাইনাস জেড যে ভ্যালুটা সেটা সবই জিরো নাহলে নেগেটিভ এসছে, সেজন্য এটা অল ওভার লেসার ইকুয়াল জিরো, মানে অল সিজে মাইনাস জেড লেসার ইকুয়াল জিরো। তাহলে অপটিমাল সলিউশনটা অবভিয়াসলি x1 এর ভ্যালুটা 1/3 দেখা যাচ্ছে আর x2 ভ্যালুটা হচ্ছে 2। এবার দেখো এখানে ম্যাক্স জেডটাও আমি যদি লিখি, ম্যাক্সটা কী ছিল, x1 প্লাস x2 ছিল, তাহলে দুটো ভ্যালুকে অ্যাড করলে 1/3 প্লাস 2 7/2 এরকম হচ্ছে। এবার এখানে প্রবলেমটা দেখো যে x2-র ভ্যালুটা কিন্তু ইন্টিজার ভ্যালু, তো x2টা সমস্যা করতো না, বাট x1-এর ভ্যালুটা কি দেখতে পাচ্ছি যে একটা ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে x1-এর ভ্যালুটা যখন ফ্র্যাকশনাল ভ্যালু, মানে যদি পরের স্টেপে যে ফ্লোর চার্টটা বানিয়েছিলাম সেখানে প্রথম স্টেপে কি করলাম, সিমপ্লেক্স করলাম, করে দেখলাম যে সলিউশনটা যেটা বেরিয়েছে তার মধ্যে একটা ভ্যালু ইন্টিজার ভ্যালু বাট আর একটা ইন্টিজার ভ্যালু না। তাহলে সবটা ইন্টিজার ভ্যালু না, তাহলে এটাই আমার সলিউশন না, কারণ সলিউশনটা আমাদের বের করতে হবে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমের জন্য। এবার খুব ক্লিয়ার যে তাহলে আমাকে ওই গোমরেস কাটিং প্লেন মেথড ইউজ করতে হবে। সেই মেথডটা ইউজ করতে গেলে কি করতে হয়, আমাদের কারেন্ট সলিউশনটা আমি দেখলাম, স্যাটিসফাই করছে না দেখে নিলাম, তাহলে আমাকে পরের ফার্দার স্টেপে যেতে হবে যেখানে আমাকে ওই কাটিং প্লেটটা জেনারেট করতে হবে। এবার সেটা জেনারেট করার জন্য প্রথমে আমার আইডেন্টিফাই কী করতে হবে, x1 যেটা একটা ভেরিয়েবল আছে যেটার ভ্যালুটা হচ্ছে নন নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু বেরিয়েছে। তাহলে আমার যেটা হচ্ছে ফার্স্ট রোটা আছে সেটাকে আমাকে কাটিং প্লেট, তার জন্য মানে x1টার জন্য আর কি, x1 সোর্সের যে রোটা আছে সেটার জন্য আমাকে একটা কাটিং প্লেন আর কি জেনারেট করতে হবে। তো সেইটা কিভাবে জেনারেট হয় সেটাই এখানে দেখার। তাহলে আমার লেখা আমি বেশি কিছু লিখছি না, নেক্সট স্টেপে কী হবে আমাকে মেনশন কী করতে হবে যে x1 is basic variable with fractional value, non-negative fractional value। হলো। এবার এটা যেহেতু নন নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু, তো আমি ফার্স্ট রোটা কী করলাম, ফার্স্ট রোটাকে আমি কাটিং প্লেনে ফেলবো। তো সেটার জন্য কী করতে পারি, প্রথমে আমরা যেটা ফার্স্ট রোটা আছে সেটাকে লিখবো। কীভাবে লিখবো, প্রথম রোটাকে জাস্ট অ্যাজ ইট ইজ এরকম আছে ভ্যালুগুলোকে লিখবো। সে কীরকমভাবে 1/3 ইকুয়াল টু x1 প্লাস x1টা আগে 1, মানে এখানে 1 আছে তাই, তারপরটা দেখো 0 আছে এন্ট্রিটা, মানে আমি যদি মার্ক করি তাহলে কোনটা দিচ্ছি, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দিচ্ছি। তাহলে আমি লিখছি কি 1/3 নিলাম ইকুয়াল টু
x1 প্লাস 0x2, ঠিক আছে, আমি বোঝার সুবিধার জন্য জিরোটা লিখলাম, 0x2 প্লাস 1/3 s1 মাইনাস 2/3 s2। পুরো x1 এর যে রো এর সোর্সটা ছিল সেই রো সোর্সটা থেকে আমি লিখেছি, কিছু করিনি, কোনো কিছু এক্সট্রা করিনি, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি। জিরো প্লাস 1/3 ইকুয়াল টু x1 এর গায়ে কী আছে 1, 1টাকে আমি 1 প্লাস 0 লিখতে পারি x1, x2টার আগে 0 আছে, মানে x2টা অ্যাকচুয়ালি ভ্যালুই নেই কোনো, 0, তো ওটা আমি লিখলামই না, এটাকেও লিখলাম 0 প্লাস 1/3 s1, আর এই জায়গাটাকে দেখো প্লাস করে নিলাম, -1 প্লাস 1/3 লিখতে পারি, -2/3 হচ্ছে সেটাও s2, এইভাবে আমি লিখতে পারি। আলটিমেটলি চেঞ্জ কোথায় করেছি, লাস্টের -2/3টাকে আমি লিখেছি প্লাস অফ -1 প্লাস 1/3, এইভাবে। তাহলে প্রতিটা যেটা নন ইন্টিজার কোএফিসিয়েন্ট আছে সেটা কিসের ফ্যাক্টরে লেখা গেছে, ইন্টিজার প্লাস ফ্র্যাকশনাল পার্ট। আমি 0 করে করে লিখেছি ওই কারণে, মানে 1/3 কি, 1/3 কোনো ইন্টিজার ভ্যালুই নেই, 1/3 হচ্ছে তোমার 0 প্লাস সাম ফ্র্যাকশনাল ভ্যালু, সেজন্য 0 প্লাস 1/3। 1কে আমি যদি লিখি, 1 একটা পিওরলি ইন্টিজার ভ্যালু, তাহলে 1-এর সাথে প্লাস 0 করেছি, মানে ফ্র্যাকশনাল পার্টটা 0, তারপরে দেখো 1/3 ছিল, আবার 1/3কে আমি ওইভাবেই লিখবো 0 প্লাস 1/3। এবার -2/3টাকে আমি যদি লিখি, তাহলে আমি যদি ফ্র্যাকশনাল পার্টটাকে পজিটিভ রাখতে চাই, তাহলে ওটাকে আমি -1 প্লাস 1/3 এইভাবে লিখতে পারি। তাহলে ইন্টিজার ভ্যালু প্লাস তার ফ্র্যাকশনাল পার্ট, এইভাবে লিখেছি শুধু, আর কিছু না। মানে এখানে যদি ধরো 1/3 জায়গা আমার থাকতো 4/3 থাকলে তাহলে কীভাবে লিখতাম 1 প্লাস 1/3, মানে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল পার্টটা থেকে আমি ইন্টিজার পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে শুধু পিওরলি ফ্র্যাকশনাল পার্টটাকে রাখছি, তো এইভাবে রেখে গেছে। তো এই জিনিসটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করব, মানে পুরো কাজটাই এখানেই হবে। দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করবো, মানে এটাকে আমি একটু আগে পিছু এরকমভাবে লিখবো। ফার্স্ট কি দেখতে পাচ্ছি, 1/3টাকে 1/3 লাগলাম, আর তো আমার জিরোগুলো লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য লিখিয়েছিলাম যে কীভাবে ফ্র্যাকশনাল পার্টগুলোকে আর নন ফ্র্যাকশনাল পার্টগুলোকে আলাদা করে নেব। তো আমি 1/3টাকে লিখলাম প্লাস, এবার দেখো এই যে s2 টার্মটা এদিকে এসে কি -s2, তারপরে মাইনাস থেকে এদিকে নিয়ে এলে কি +s2 হয়ে যাবে, x1 এর টার্মটা এদিকে আনলে কি -x1 হয়ে যাবে। তো এই দুটোকে আমি এইভাবে লিখলাম, কারণ এগুলোই ইন্টিজার পার্টের মধ্যে পড়ছিল, বাকি ফ্র্যাকশনাল পার্ট দুটোকে ওদিকেই রাখবো, 1/3 s1 প্লাস 1/3 s2, এই দুটোকে আমি এইদিকেই রাখলাম। এবার দেখো x1 আর s2 যাই হোক না কেন সেগুলো নন নেগেটিভ ইন্টিজার, যেটা আমরা প্রথমেই পেয়েছি প্রবলেমে, যে x1 আর x2 নন নেগেটিভ, আর আমরা যখন সারপ্লাস ভেরিয়েবল বা স্ল্যাক ভেরিয়েবল, এটা পার্টিকুলারলি একটা স্ল্যাক ভেরিয়েবল, যখন স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি তখন আমরা সেটাকে কি নিই, নন নেগেটিভই নিই। তাহলে একটা নন নেগেটিভ ভেরিয়েবল এগুলো, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমি এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এবার বলবে যে কেন লিখতে পারি, কারণ দুটোই আমার নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু। যদি নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু হয়, তার মানে ওখানে আমার যদি s2 মাইনাস x1 করি, তো
এটা কেন লেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে দেখো যে কেন লেখা যাচ্ছে। ফার্স্ট আমি আগের লাইনটা প্রথমে আগের লাইনটা এই লাইনটাই দেখো যে 1/3 প্লাস s2 মাইনাস x1 ইকুয়াল টু এটা। এবার দেখো যখন ইকুয়াল টু বলছি ইকুয়াল টু s1 1/3 s1 প্লাস 1/3 s2, মানে s1 আর s2 তো দুটো পজিটিভ ভ্যালু, তার মানে ওভারঅল আমার রাইট হ্যান্ড সাইডটা একটা পজিটিভ ভ্যালু, রাইট? তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা আমার একটা পজিটিভ ভ্যালুই হবে, কারণ এই 1/3 একটা ফ্র্যাকশনাল ভ্যালু, আর এই ভ্যালুগুলো কি নিয়েছি ইন্টিজার্স ভ্যালুগুলো। কীরমভাবে সেটাকে আবার ভেঙেছি যে ফ্র্যাকশনালগুলো মানে জাস্ট প্রপার ফ্র্যাকশন, যেটা প্রপার ফ্র্যাকশন কাকে বলে যখন সেটা লেস দ্যান 1 হয়, ফ্র্যাকশনাল ভ্যালুটা লেস দ্যান 1 হয়, সেই প্রপার ফ্র্যাকশনটাকে নিয়েছিলাম, ইন্টিজার ভ্যালুটাকে আলাদা করে নিয়েছিলাম, সেই আলাদা করা ইন্টিজার ভ্যালুটা s2 মাইনাস x1 দিচ্ছে, আর প্রপার ফ্র্যাকশনাল যে ভ্যালুটা ছিল সেই প্রপার ফ্র্যাকশনাল ভ্যালুটা 1/3 দিচ্ছে। তার মানে নিশ্চয়ই ওই 1/3 থেকে এই ইন্টিজার ভ্যালুটা হচ্ছে বড় ভ্যালু দেবে। এবার সেই ভ্যালুটা যখন রাইট হ্যান্ড সাইড পজিটিভ, তার মানে এই দিকের ভ্যালুটাও পজিটিভ, তাহলে একটা জায়গা থেকে কোনো একটা পজিটিভ নাম্বার বাদ দিয়ে দিলে কি হবে, তাহলে সেই জায়গাটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডটা আমি যদি অ্যাজ ইট ইজ রাখি, মানে যা ছিল তাই রাখি, লেফট হ্যান্ড সাইড থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিই, তার মানে লেফট হ্যান্ড সাইডটা ছোট হয়ে যায়। সেজন্য দেখো পরের লাইনে কি লিখেছি, 1/3 লেফট হ্যান্ড সাইড থেকে আরেকটা বাদ দিয়ে দিয়েছি, 1/3 লেস অর ইকুয়াল, সেটা ছোট হয়ে গেছে রাইট হ্যান্ড সাইডে যা ছিল তার থেকে। বোঝা গেছে? এবার তাহলে কি করব, এবার আমি এটাকে ইকুয়াল করার জন্য একটা নতুন ভেরিয়েবল স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব। তাহলে লিখতে হবে জাস্ট ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল। সাপোজ sg ইজ দ্য স্ল্যাক ভেরিয়েবল। এবার sg1 দাও, কারণ যদি আবার আমাকে ইন্ট্রোডিউস করতে হয় তাহলে sg1 দেওয়াটাই বেটার। তাই তখন আমার কি হয়ে যাবে, ইকুয়ালিটি সাইনে কনভার্ট হয়ে যাবে 1/3 প্লাস sg1 ইকুয়াল টু 1/3 s1 প্লাস 1/3 s2। অনেক জায়গায় বইতে এই s2 মাইনাস s1টাকে একটা আমি অন্য ভেরিয়েবলের নাম দিচ্ছি বলে sg1 এরকম নাম দিয়ে দেয়, সেটাও হবে, তাতেও কোনো অসুবিধা নেই, ব্যাপারটা একই দাঁড়ায়। এবার কি করব যে ভেরিয়েবলসগুলো একদিকে আনবো আর কনস্ট্যান্ট ভ্যালুটা একদিকে, তাহলে sg1 মাইনাস 1/3 s1 মাইনাস 1/3 s2 ইকুয়াল টু মাইনাস 1/3। এই যে ইকুয়েশনটা বেরোলো, এই ইকুয়েশনটাই হচ্ছে একটা ভাইটাল ইকুয়েশন। এই ইকুয়েশনটাই হচ্ছে আমার ফার্স্ট কাট। কারণ এটা ফার্স্ট কাট কেন লিখেই রাখবে, কাট 1 কেন ফার্স্ট না, প্রথম আমি এই কার্ডটা পেলাম। এবার এটা দিয়ে আমি আবার ওই যেমন সিমপ্লেক্স টেবিল বানাবো, যদি আমার সলিউশন পেয়ে যাই তা থেকে, তাহলে আমাকে আর কাট নিতে হলো না। যদি সলিউশন পেয়ে যাই মানে কি, আমার প্রবলেমটা কোথায় হচ্ছিল যে x1টা আমি ইন্টিজার ভ্যালু পাচ্ছিলাম না, যদি x1 এর ইন্টিজার ভ্যালু পেয়ে যাই তাহলে আমার প্রবলেম সলভ হয়ে গেল। আদারওয়াইজ যদি সেটা না পাই তাহলে আমাকে আর একবার করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি যে কাট 1 এটাকেই গোমরে কাট বলে, এই ইকুয়েশনটাকে কিন্তু গোমরে কাট বলে, ঠিক আছে? সেটা কাট 1 আমি পাশে লিখে দিলাম। তো এবার আমাকে এর রেসপেক্টে টেবিলটা বানাবো। এটা রেসপেক্টে বানাবো মানে প্রসেসে কি বলা ছিল, আমার যে টেবিলটা ছিল এক্সিস্টিং টেবিল, তার সাথেই তার নিচে এই ভেরিয়েবলটার জন্য আরও একটা রো যোগ হয়ে যাবে, জাস্ট এইটুকু। তাহলে যেটা ছিল আমি যা ছিল সব লিখব, একদম আগের টেবিলটা যা ছিল সব।
ওখানে কি ছিল x1 x2 s1 s2, এখানে একটা নতুন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি, তাই sg1 নাম দিলাম, সেটাকে ইনক্লুড করে দিলাম। এবার সি যেগুলো আগে লিখে নিই, 1 1 0 0, এটাও যেহেতু একটা স্ল্যাগ ভেরিয়েবল, এরও কিন্তু কোএফিসিয়েন্ট কি 0ই হবে। তাহলে ভেরিয়েবলগুলো কী কী আগে লিখে রাখি, ওখানে যা ছিল টেবিলটা আগে পুরো বহু লিখে নিই আগে। 1/3 1 0 1/3 -2/3 0, এবার 1 x2 2 0 1 0 10 এবার দেখো নিচে যেটা নতুন ইন্ট্রোডিউস হলো তার কোএফিসিয়েন্ট 0, sg1 1/3, এখানে -1/3 কোথায় পেলাম, এই দেখে দেখো রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা এখানটা, এটা 1/3 পেয়েছি। তারপরে সিজের কোএফিসিয়েন্টটা 1, তার মানে এইটা 1, s1 এর ভ্যালুর জায়গায় -1/2 -1/3, s2 এর জায়গায় -1/3, আর বাকিগুলো সি। তাহলে এই হচ্ছে টেবিলটা আমার হয়ে গেছে, টেবিলটাই আমার এখন লাগবে। এই টেবিলটাকে আমাকে কী করতে হবে, সলভ করতে হবে। তো এর তো আগেই আমরা সিজে মাইনাস জেড যে বার করেছিলাম 0 0, এটা হচ্ছিল -1/3, এটাও -1/3, বাট এটার জন্য কী হয়ে গেল, 0 হয়ে গেল। তো প্রবলেম তো কিছু হচ্ছে না, এখানে তোমার সবই স্যাটিসফাই করে যাচ্ছে যে মাইনাস সি এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু ওই প্রবলেমটা ওখানে যে আমার ইন্টিজার ভ্যালু আসছে না, তাই আমাকে রিপিট করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, যেখান থেকে আমার কম যেটা নেগেটিভ সেটাকে নেব। এবার এখানে দেখতে পাচ্ছি দুটোই -1/3 ভ্যালু আছে, ঠিক আছে। মানে মিন রেশিওটা কি করতে হয়, মিন রেশিওটা বার করতে হয় ওইটাটা, মিনিমাম অফ সিজন বাই এখানটাকে আমি কোনটাকে নেব তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা এটা থাক, এখন এটাকে আগে দেখি। তবে এখানে আমার দুটোর মধ্যে যে কোনো একটাকে নেওয়া যায়। তাহলে আমি যদি ভাবি যে আমার কোনো একটাকে নিতে হবে, মোস্ট নেগেটিভ আমি এই জায়গাটাকে, ঠিক আছে। যদি মিন রেশিও ব্যাপারটা নেওয়া হয়, সাইডে নিলে ভালো হতো, ঠিক আছে। আমি নেক্সটটাই লিখি, আলাদা নেই। তো মিনিমাম ভ্যালু অফ সিজে মাইনাস জেড ডিভাইডেড বাই এই ভ্যালুগুলো নিই, ধরো sg1 এর অ্যাকচুয়ালি ওয়াই দিয়ে লেখা উচিত, তাহলে এটাকে আমি y3 হিসাবে লিখলাম। তো এটা দেখতে পাচ্ছি 0-র জন্য তো ভ্যালু আসে না, 0 লেখা উচিত না, 0-র জন্য তো ভ্যালু ক্যালকুলেট করবো না। এখানে এটা ডিভাইডেড বাই এটা মানে একই ভ্যালু আছে, অবশ্যই ডিভাইড করলে 1 দাঁড়াচ্ছে, পরেরটাও 1 দাঁড়াচ্ছে, তারপরটা আবার 0, সেজন্য ভ্যালু আসছে না। তো দুটোই যখন 1, যে কোনো একটাকে আমাকে নিলেই হলো। অবশ্যই আমি s1 নেবো, s1টাই প্রবলেম করছিল। তাহলে এখানে গেলে আমার এটা হচ্ছে কি ভ্যালুটা, এই এসজিটা বেরিয়ে যাবে। তো অবভিয়াসলি সেটাকে আমি যদি রো অপারেশন করি, রো অপারেশনগুলো কীভাবে করতে আমরা জানি, যে এই যে কি ভ্যালুটা আছে যেটা -1/3 বেরিয়েছে, কি ভ্যালুটাকে 1 করতে হবে, কি ভ্যালুটা 1 করে, বা তার যে করসপন্ডিং ওপরের ভ্যালুগুলো আছে, যেমন এখানে ভ্যালুটা 0 অলরেডি 0, তো আমার কিছু করতে লাগছে না। বাট এখানে ভ্যালুটা কি দেখতে পাচ্ছি 1/3, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এই জায়গাটাকে 0 করতে হবে। তো তার জন্য আমাকে যে রো অপারেশন ইউজ করতে হবে, সেই রো অপারেশন আমরা ইউজ করব। তো সেই রো অপারেশনটা আমরা মেনশন করে দেবো।
মেনলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি অপারেশনটা যদি আমি এক্ষুনি লিখে নিই তাহলে একটা প্রথমে কি দেখতে পাচ্ছি যে আমাকে এই -1/3টাকে যদি 1 করতে চাই তাহলে আমাকে এই যে R3 নিউ মানে নতুন R3টাকে আমাকে কি করতে হবে, নতুন R3টা হবে যে পুরনো R3 ছিল তার সাথে -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে আমার আসবে। তারপরে দেখতে পাচ্ছি এই ওপরেরটা 0 আছে, তো এটা নিয়ে কিছু করার দরকার নেই। এবার ফার্স্ট রোটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, ওখানে 1/3 আছে, এখন আমার নতুন R3টা কি হয়ে যাবে, নতুন R3টা 1 হয়ে গেছে ওই জায়গাটা, তার মানে এখানে কি করতে হবে, এখানে আমার যখন R1টা নতুন করব, R1 ড্যাশ মানে নিউ R1, তখন আমাকে কি করতে হবে, সেটাকে কি করব, যে পুরনো R1 আছে সেটা থেকে মাইনাস করব 1/3 অফ নতুন R1টাকে, নতুন R3টাকে যদি নতুন R3টা এখন ওই জায়গাটা ভ্যালু 1 হয়ে গেছে, তাহলে ওটার সাথে যদি -1/3 মাল্টিপ্লাই করে দিই তাহলে 1/3 -1/3 হয়ে গেল, মানে ওই জায়গাটা 0 হয়ে গেল। এবার এই অপারেশনটা করার জন্য বাকি যে জায়গাগুলো চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে, আমি এখানেই লিখে ফেলেছি, তো এটাকে আমি জাস্ট একটা বক্স করে দিচ্ছি সেজন্য, বাট আমি আর আগের ওপরের জায়গাগুলোকে লিখবো না আর কি, উপরের জায়গাগুলোকে লিখবো না মানে এই যে ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবলের ভ্যালু, এগুলো আর কিছু লিখবো না, আমি জাস্ট ওই ছকটাকে চেঞ্জ করব, ঠিক আছে। ছকটাকে চেঞ্জ করতে গেলে তাহলে কি দেখতে পাচ্ছি, ছকটা এক জায়গাতে আসছে না, ঠিক আছে, আমরা একটু উপরেই করে নিলাম। তো মোটামুটি জায়গাটা যাতে বোঝা যায় পরপর লিখবো, যে এখানে আমার ভ্যালুগুলো যা ছিল সেগুলো তার কিছু চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, 1 x1 0, তারপরে হচ্ছে 1 x2 2, আর এখানের ভ্যালুটা কী হয়ে যাবে 0 sg1। এবার এই পুরো রোটাকে -1/3 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটা 1 হয়ে যাবে, এই 0 ভ্যালুগুলো 0ই থাকছে, এখানটাও 1 হবে, এখানটাও 1 হবে, আর এই জায়গাটা -3 হয়ে যাবে। সেমভাবে আগে ওই তার উপরের রোটা যেটা আছে সেকেন্ড রোটা কিছু চেঞ্জই হচ্ছে না, তো সেকেন্ড রোটা যা ছিল তাই লিখে নেবো। আবার দেখে নিলাম কি ছিল, যেখানে মনে হয় 10 পড়ে গেছে, এটা তো 10 ছিল না 1 ছিল, তাহলে এই জায়গাটা দেখবে আগের টেবিলে দেখবে 1ই ছিল, ঠিক আছে। তো এখানে 2 0 1 0 1 হলো। এবার এখানটা আমি আগেই লিখে ফেলেছিলাম ভুল করে 0, ওটা ভ্যালুটা 0ই হবে, কারণ দেখো এখানে 1/3 ছিল, এই সেম ভ্যালু ছিল, তো ওইটা যদি 0 হয় এটাও 0 হবে, তো আলটিমেটলি এই জায়গাটাকে আমি 0 করতে চাইছি, এটা 0 মানে প্রথম ভ্যালুটাও 0, একই ভ্যালু আছে যেহেতু। তারপরে এখানে ক্যালকুলেট করলে যেটা হয়, এই জাস্ট এই ক্যালকুলেশনটা, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে যেটা হবে সেটা হচ্ছে 1 0 0 -1 1। তো এইবার কি দেখবো আমরা, এবার জেড জে সি যেটা কি আছে আমার, জেড জে সি যেটা হচ্ছে সিজে মাইনাস জেড জে ভ্যালুগুলো, সিজেটা আমি দরকার হলে আরেকবার লিখে নিতে পারি, সিজের ভ্যালুগুলো কী ছিল, এখানে সিজের ভ্যালুগুলো ছিল 1 1 0 0 0। তো এখানে দেখতেই পাচ্ছি যে প্রথম ভ্যালুটাই যে 0, তারপরটা এগেন আমার 0, তারপরটা 0, তাহলে আলটিমেটলি যেটা দেখলাম যে জেড জে মাইনাস সিজের ভ্যালুগুলো প্রতিটাই নন নেগেটিভ এসে গেছে, খুবই ভালো। তার সাথে সাথে কি দেখতে পেলাম যে আমার যে সলিউশনটা পাওয়ার ছিল সেখানে দেখো সলিউশন করার জন্য এই জায়গাটা, এই জায়গার ভ্যালুটা আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করি, এই জায়গার ভ্যালুটা দেখতেই পাচ্ছি সমস্ত ভ্যালুই এসে গেছে আমার ইন্টিজার ভ্যালু। এখানে আমার কি হয়ে গেল যে সিন্স অল সিজে মাইনাস জেড জে লেসার ইকুয়াল 0, x1 equal to 0,
x2 ইকুয়াল টু 2 আর এস g1 ইকুয়াল টু 1 ইজ অপটিমাল সলিউশন। তাহলে এইটাই আমার কিন্তু অপটিমাল সলিউশন। আর তার জন্য ম্যাক্স জেডের ভ্যালুটা কি দাঁড়ায়, x1 প্লাস x2, অবভিয়াসলি 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তাহলে এখানে 2 ভ্যালু বেরিয়ে গেল। আমরা প্রথমে কি দেখেছিলাম, দেখবে 7/2 এরকম একটা ভ্যালু আসছিল না ম্যাক্স জেডের, যে 7/2টা যদি আমরা এমনি নর্মালি পয়েন্টে ভাবি তাহলে 7/2টা কিন্তু 3.5। সেখান থেকে দেখো এখন ম্যাক্স জেডটা কিন্তু অনেকটাই রিডিউসড। তো বললাম ওটাই যে আমরা একটা গ্রাফ দিয়েও দেখলাম, যখনই আমরা কাটিং পেনটা ইউজ করছি, মানে কাটটা ইউজ করছি, তখনই ফিজিবল রেজিয়ানটা কী হয়ে যায়, রিডিউস হয়ে যায়। সেজন্য ভ্যালুটা ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তো যদি এটাই নর্মাল প্রবলেম হতো তাহলে এর ভ্যালু হতো কিন্তু 7.2। এটার যেহেতু শুধুমাত্র রেস্ট্রিক্টেড টু ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমের ভ্যালু কী হয়ে গেল, ম্যাক্স জেডের ভ্যালুটা হয়ে গেল 2। তাহলে আমাদের প্রবলেম অনুযায়ী আমাদের আনসার কোনটা, এটা আনসার। এইভাবে আমাকে যদি ধরো এখানে আমার আনসার একটা কাটেই বেরিয়ে গেল, যদি একটা কাটের পরেও আমি এই টেবিলে এসে দেখতাম যে না আমার এগেন একটা সলিউশন এমন আছে যেটা এলো না আমার ইন্টিজার, সেটা আবার আমাকে তার জন্য আমার কাটিং প্লেন নিতে হবে, ইন্টিজার করতে হবে। এবার যদি কোনো পয়েন্ট মিক্সড পয়েন্ট থাকে, যে মিক্সড পয়েন্টের জন্য পার্টিকুলারলি বলা আছে লাইক ওয়ান ভেরিয়েবল ইজ রেস্ট্রিক্টেড টু ইন্টিজার, তাহলে শুধু সেই ভেরিয়েবলটাকে ইন্টিজার করলেই মিটে যাবে। আর যখন আমাকে ওই 0 আর 1 ব্যাপারটা বলা থাকবে, তাহলে আমাকে শুধু ওইটা রেস্ট্রিক্ট করতে হবে, যে ভ্যালুটা আমি পাচ্ছি সেই ভ্যালুটা যেন 0 আর 1ই বেরোয়। বাস এইটুকুই, মানে আলটিমেট প্রবলেমটা আমার স্ট্রেট ফরওয়ার্ড, যেরকমভাবে আমরা বাকি সমস্ত প্রবলেম শিখেছি। শুধু এইটার রেস্ট্রিকশনটা কি হয়ে যাবে, যে আমার যদি আসে মিক্সড প্রবলেম কি টোটাল ইন্টিজার প্রবলেম, তাহলে আমাকে যতক্ষণে ইন্টিজার সলিউশন পাচ্ছি ততক্ষণ আমাকে এইভাবেই প্রসেসটা রিপিট করতে থাকতে হবে, যাতে করে আমি আলটিমেটলি ইন্টিজার সলিউশন পাই।